নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকে শোনাবো গোপাল ভাঁড়ের দুটি গল্প। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। বিভিন্ন জানা অজানা ছোট বড় গল্প, ছোটদের বড়দের গল্প শুনতে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। শুরু করছি আজকের গল্প, গোপাল ভাঁড়ের গল্প, ভাঁড়ের সঙ্গে ভাঁড়ামি। রাজবাড়িতে একজন ক্ষৌরকার কাজ করত। গোপালও জাতিতে নাপিত, ক্ষৌরকারও জাতিতে নাপিত। সে গোপালকে ভীষণ হিংসে করত। সে সবসময়ই ভাবত, গোপালের রাজদরবারে এত আধিপত্য, আমার বুদ্ধি বা গোপালের চেয়ে কম কিসে? আমি আজীবন ক্ষৌরকর্ম করে যাব, আর গোপাল দু চারটে মজার কথা বলে আজীবন মজা লুটবে। সে একদিন মন্ত্রীকে বলল, আমিও গোপালের মতো ভাঁড় হব। মন্ত্রীমশাই তা শুনে গোপালকে বললেন, ওহে গোপাল, শোনো শোনো, রাজবাড়ির ক্ষৌরকারও ভাঁড় হতে চায়। এত লোক, ভাঁড় হলে সারা কৃষ্ণনগরী ভাঁড়ে ভরে যাবে যে হে। মন্ত্রীমশাইয়ের কথা শুনে গোপাল ক্ষৌরকারকে বললেন, ওহে বিষ্টু, তুমি ভাঁড় হলে বিনে পয়সায় আমার দাড়ি কামাবে কে? ওসব ভাঁড়ামি বুদ্ধি ছেড়ে দাও বাপু, যার কর্ম তার সাজে। গোপালের কথা শুনে ক্ষৌরকার মনে মনে ভীষণ চটে গেল। মুখে কিছুই বলল না। গোপালের দাড়ি কামিয়ে সেদিনের মতো বাড়ি ফিরে গেল। মুখে মিষ্টি ভাব বজায় রাখলেও সে মনে মনে গোপালকে জব্দ করার তালে রইল। একদিন সে মন্ত্রীকে বলল, দেখুন, গোপাল ভাঁড়কে জব্দ করার ক্ষমতা আমি রাখি। আমার নাম বিষ্টু নাপিত। মন্ত্রী বললেন, মুখে না বলে একবার কাজে করে দেখাও না বাপু। আমি কথা দিচ্ছি, তুমি যদি গোপালকে জব্দ করতে পারো এবং গোপাল যদি তোমাকে পাল্টা জবাব করতে না পারে, তবে অবশ্যই আমি রাজাকে বলে দ্বিতীয় ভাঁড়ের আসন তোমাকে দেব। বিষ্টু নাপিত বলল, আমি যে গোপালকে জব্দ করতে চাই এ কথা যেন গোপাল কিছুতেই টের না পায় মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই বললেন, আমি গোপালকে কোনো কথাই বলবো না। দেখি তোমার বুদ্ধির দৌড় কত। শেষ পর্যন্ত নাক কান্না কাটা যায়। বিষ্টু নাপিত গোফে তা দিয়ে বলল, মন্ত্রীমশাই, আপনি বিষ্টু নাপিতকে চেনেন না। গোপাল ভাঁড়ের ভাঁড় আমি অবিলম্বে ফুটো করে ছেড়ে দেব। বিষ্টু নাপিত গোপালকে জব্দ করার জন্য সুযোগের অপেক্ষায় ছিল। একদিন সে সুবর্ণ সুযোগ পেয়ে গেল। কথায় বলে, ইচ্ছে থাকলে উপায় হয়। বিষ্টু নাপিত একদিন খোঁজ নিয়ে জানল গোপালের মায়ের ভারী অসুখ, অনেক দিন ধরেই ভুগছে। কবিরাজ বলে গেছে, আমার ওষুধ শেষ, এবার ভগবানের হাত, বুড়ি যে কোনো দিন মারা যেতে পারে। তার দুদিন পরে গোপাল হাট থেকে একটা রুই মাছ নিয়ে বাড়ি ফিরছিল। মাঝপথে বিষ্টু নাপিতের সঙ্গে দেখা হলো। বিষ্টু নাপিত দূর থেকে গোপালকে বড় রুই মাছ হাতে ঝুলিয়ে আসতে দেখে মনে মনে ফন্দি এঁটে নিল। গোপালের কাছাকাছি হতেই সে চোখ মুছতে মুছতে বলল, খুড়ো, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার মা। আমার মা? তোমার মা আর নেই। আমি এইমাত্র তোমার বাড়ি থেকে এলাম। খবর পেয়েই আমি ছুটে গিয়েছিলাম। হাজার হলেও তোমরা আমার স্বজাতি। গোপাল অতি বড় চালাক হয়েও পথিমধ্যে আকস্মিকভাবে মায়ের মৃত্যু সংবাদ পেয়ে বিচলিত হলো, কেঁদেই ফেলল। বিষ্টু নাপিত সান্ত্বনা দিয়ে বলল, খুড়ো, কেঁদো না, মা কি কারোর চিরদিন থাকে? বয়সও হয়েছিল, ঠিক সময়েই গেছে। তবে দুঃখ কি জানো, তোমার সঙ্গে শেষ দেখা হলো না। আর একটু আগে ফিরলেই শেষ দেখাটা হতো। গোপাল রুই মাছটা বিষ্টু নাপিতকে দিয়ে বলল, এ মাছ আর কি হবে,
এটা তুমি তোমার বাড়ি নিয়ে যাও, মাছটা রেখেই চলে এসো। তোমরাও আমার স্বজন, এই বিপদের সময় তোমরাই আমার সান্ত্বনা। মাছটা হাতে নিয়ে বিষ্টু বলল, তা তো বটেই, আমি যাব আর আসব। গোপাল হন্তদন্ত হয়ে বাড়ি এসে দেখল তার মা অন্য দিনের থেকে ভালোই আছেন, বিছানায় বসে বসে মুড়ি খাচ্ছেন। বিষ্টু নাপিত যে গোপালকে ঠকিয়ে রুই মাছটা হাতিয়ে নিয়েছে সে কথা সে কারোর কাছে প্রকাশ করল না। এদিকে বিষ্টু নাপিত তো রুই মাছ হাতে করে নিয়ে গিয়ে তার পাড়ার সবাইকে বলছে, ভাঁড়ের উপরও ভার আছে, তা আমি প্রমাণ করে দিয়েছি। গোপালকে জব্দ করে এই মাছ বাগিয়ে নিয়ে এসেছি। বিষ্টু নাপিতের কথা কেউ কেউ বিশ্বাস করে এবং তাকে বাহবা দেয়। সংসারে আবার অবিশ্বাসী লোকও থাকে। কেউ কেউ ভাবল গোপালকে ঠকানো এত সোজা নয়, কোত্থেকে একটা মাছ নিয়ে এসে সে বড়াই করছে। এদিকে গোপালও চুপচাপ বসেছিল না। সে ভাবল বিষ্টু নাপিত নিশ্চয়ই রুই মাছের কথা বলে সকলের কাছে বাহবা নেবার চেষ্টা করবে, অতএব তার বাহবা নেবার পথ বন্ধ করে দিতে হবে। গোপাল তারপর মুহূর্তেই ছেলেকে নিয়ে হাটে গেল। একজন জেলের কাছে ছেলেকে পাঠিয়ে বলল, বিষ্টু নাপিতের নাম করে জেলের কাছ থেকে একটা রুই মাছ ধারে নিবি, বলবি ফেরার পথে বিষ্টু নাপিতের বাড়ি থেকে পয়সাটা নিয়ে নিতে। গোপালের ছেলে জেলের কাছে বিষ্টু নাপিতের নাম করে একটা বড় রুই মাছ ধারে চাইতে জেলের সন্দেহ হলো। গোপাল এগিয়ে গিয়ে বলল, ছেলেটিকে আমি চিনি, তুমি রুই মাছটা দিয়ে দাও। ফেরার পথে বিষ্টু নাপিতের বাড়ি থেকে পয়সা নিয়ে নিও। সে যদি না দেয়, আমি বাপু জামিন রইলাম, তুমি আমার কাছে মাছের দাম নিয়ে নিও। গোপালকে জেলে বিলক্ষণ চিনত, অতএব সে বিষ্টু নাপিতের নামে গোপালের ছেলের হাতে একটা বড় রুই মাছ দিয়ে দিল। গোপালের ছেলে রুই মাছটা নিয়ে কিছুটা ভিড়ের মধ্যে এগিয়ে যেতেই গোপাল ছেলের কানে কানে বলল, একটা থলের মধ্যে মাছটা পুড়ে তুই তোর মামার বাড়ি চলে যা, খবরদার এখানকার কেউ যেন মাছটা না দেখতে পায়। ছেলেও সে আনা, সে সঙ্গে সঙ্গে একটা থলেতে মাছ পুড়ে নিয়ে মামার বাড়ি চলে গেল। গোপাল হাট থেকে একটা মস্ত বড় ইলিশ মাছ কিনে সবাইকে দেখাতে দেখাতে বাড়ি ফিরল। পথে মন্ত্রীর ছেলে এবং রাজসভার নয়ায়িক পণ্ডিতের সঙ্গে দেখা হলো। তারা দাম জিজ্ঞাসা করতেই গোপাল বলল, বড্ড বেশি দাম পড়েছে, 2 গণ্ডা পয়সাই দিতে হলো। এদিকে কিছুক্ষণ পরেই হাটের সেই জেলে বিষ্টু নাপিতের কাছে গিয়ে বলল, ওহে বাপু, মাছের দামটা দিয়ে দাও। বিষ্টু নাপিত অবাক হয়ে বলল, মাছের দাম? আমি কি তোমার কাছ থেকে মাছ এনেছি? তুমি না আনো, তোমার ছেলে এনেছে। বিষ্টু নাপিত ভাবল এ নিশ্চয়ই গোপাল ভাঁড়ের চালাকি। সে বলল, আমার ছেলে হাটে যায়নি, আমি দাম দিতে পারবো না। জেলে বলল, বেশ, তুমি না দাও, যিনি জামিন ছিলেন তার কাছ থেকেই দাম আদায় করে নেব। বিষ্টু নাপিতও বলল, তাই আদায় করে নাও গে। পরদিন গোপাল ভাঁড় রাজসভায় পৌঁছাবার আগেই বিষ্টু নাপিত রাজা ও মন্ত্রীর কাছে গোপালকে জব্দ করে রুই মাছ বাগাবার কথা বেশ বুক ফুলিয়েই ঘোষণা করল। রাজা খুশি হয়ে বিষ্টু নাপিতকে 100 টাকা পুরস্কার দিলেন। মন্ত্রীমশাই বিষ্টু নাপিতের পিঠ চাপড়ে খুব বাহবা দিয়ে বললেন, সত্যি বিষ্টু, তোমার এলেম আছে বটে, তুমি যে ভাঁড়ের উপর ভাঁড়ামি করেছ হে। বিষ্টু নাপিত রাজার কাছ থেকে পুরস্কারের টাকা নিয়ে বুক ফুলিয়ে বাড়ি ফিরে গেল। একটু পরেই গোপাল ভাঁড় রাজসভায় পৌঁছাতে সভাস্থ সকলেই হো হো করে হেসে উঠল। গোপাল ব্যাপারটা মনে মনে বুঝতে পেরেও মুখে বলল, কি ব্যাপার, এত হাসির ধুম কেন? রাজা বললেন, গোপাল, তোমার মার নাকি গঙ্গা প্রাপ্তি ঘটেছে। গোপাল বলল, কই না তো, কে বলল? মন্ত্রীমশাই বললেন,
কাল রুই মাছ কেমন খেলে? বিষ্টু তোমায় জব্দ করেছে বটে। সবাই আবার হাসির ধুম পড়ল। গোপাল যেন কিছুই জানে না, বলল, আমি রুই মাছ খাবো কি করে? আমি তো হাট থেকে ইলিশ মাছ কিনেছি এবং ইলিশ মাছই খেয়েছি। আর বিষ্টু আমায় জব্দ করবে কেন? আর চেষ্টা করলেই বা পারবে কি করে? গোপালের কথা শুনে রাজা জিজ্ঞেস করল, সে কি, তুমি কাল বিকালে হাট থেকে রুই মাছ কেননি? না। তুমি হাট থেকে ইলিশ মাছ কিনেছ, এমন প্রমাণ দিতে পারো? নিশ্চয়ই পারি মহারাজ, সবাই দেখেছে, এমনকি মন্ত্রীমশাইয়ের ছেলে এবং নয়ায়িক পণ্ডিতও দেখেছেন। রাজা মন্ত্রীমশাইয়ের ছেলে এবং নয়ায়িক পণ্ডিতকে রাজসভায় ডেকে পাঠালেন। তারা এসে গোপালের উক্তিই সমর্থন করল। গোপাল বলল, বিষ্টু নাপিতের ছেলে এবং একটা গরিব জেলেকে ঠকিয়ে রুই মাছ নিয়ে গিয়েছে। একটু পরে জেলে এসে সভায় গোপালের কথা সমর্থন করল। রাজামশাই বললেন, তবে বিষ্টু তোমাকে ঠকিয়ে রুই মাছ নিতে পারেনি? মোটেই না। মন্ত্রীমশাই মাথা চুলকে বললেন, তবে যে বিষ্টু নাপিত তোমার কাছ থেকে রুই মাছ ঠকিয়ে নিয়ে গেছে বলে মহারাজের কাছ থেকে পুরস্কার নিয়ে গেল? গোপাল মন্ত্রীমশাইয়ের কথা শুনে হো হো করে হেসে উঠে বলল, তাই বলি, রাজসভায় এত হাসির ধুম কেন? নিজেরাই ঠকে গিয়ে নিজেরাই হাসছিলেন। ভাঁড়ামি ভালো, কিন্তু ঠকানো কি ভালো? রাজামশাই বিষ্টু নাপিতের উপর ভীষণ চটে গেলেন। কয়েকজন রক্ষীকে বললেন, বিষ্টুকে এক্ষুনি রাজসভায় ধরে নিয়ে এসো। রক্ষীরা গিয়ে বিষ্টু নাপিতকে বেঁধে রাজসভায় নিয়ে এলো। রাজা বললেন, পুরস্কারের 100 টাকা ফিরিয়ে দাও আর জেলের রুই মাছের দামটাও দিয়ে দাও। বিষ্টু নাপিত ভয়ে ভয়ে আর কোনো কথা বলল না। পুরস্কারের 100 টাকা ফিরিয়ে দিল আর জেলেকে রুই মাছের দাম দিয়ে দিল। গোপাল বলল, হুজুর, পুরস্কারের 100 টাকা কিন্তু আমারই প্রাপ্য। রাজামশাই গোপালকে 100 টাকা দিয়ে দিলেন। মন্ত্রী রাজাকে বললেন, বিষ্টুকে এত সহজে রেহাই দেওয়া উচিত নয়। বেটা মিথ্যে কথা বলে আমাদের নাজেহাল করেছে। রাজা রক্ষীদের বললেন, বিষ্টুকে বাইরে নিয়ে গিয়ে 100 ঘা চাবুক লাগাও। 100 ঘা চাবুক খাওয়ার পর বিষ্টু ল্যাংচাতে ল্যাংচাতে ককাতে ককাতে বাড়ি ফিরে যাচ্ছিল। গোপাল ইতিমধ্যে তার দেখা পেয়ে বলল, কি ভাইপো, কেমন বুঝছো? অপরকে হিংসা করলে এই ফল হয়। ভাঁড়ের উপর ভাঁড়ামি করতে যাওয়া ভালো নয়। যার যা কাজ সে কাজ নিয়ে তার থাকা উচিত। আর আমার সঙ্গে লাগতে এসো না বাছাধন, পালাবার পথ পাবে না। শুরু করছি দ্বিতীয় গল্প, গোপালকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ। রাজা কৃষ্ণচন্দ্র কদিন ধরেই সুযোগ খুঁজছিলেন কি করে গোপালকে একটু বোকা বানানো যায়, কিন্তু কিছুতেই এমন কোনো সুযোগ হাতের কাছে পাচ্ছেন না যাতে গোপালকে ঢিট করে আনন্দ পেতে পারেন। একদিন রাজসভায় সিংহাসনে বসে মনে মনে মতলব আঁটতে লাগলেন কি করে গোপালকে জব্দ করবেন। এমন সময় গোপাল হেলতে দুলতে রাজসভায় হাজির হলেন। গোপালকে দেখেই রাজা কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে বলে উঠলেন, আরে গোপাল, এসো এসো, তোমার কথাই এতক্ষণ ভাবছিলাম। গোপাল হেসে জবাব দিল, আমার কি সৌভাগ্য যে সকালবেলায় মহারাজ আমার কথা ভাবতে শুরু করেছেন। আরে গোপাল, পুরো ব্যাপারটাই যে তোমাকে নিয়ে। যাকগে, যে কথা বলতে চাইছি, কাল রাত্রে বেশ মজার একটা স্বপ্ন দেখেছি। ব্যাপারটা তোমাকে খোলাখুলি না বলা পর্যন্ত আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। না মহারাজ, আপনি নিদারুণ অস্বস্তির মধ্যে কাল যাপন করবেন, আমার কাছে অবশ্যই এটি কাম্য নয়। এবার বলুন তো, আপনি কী স্বপ্ন দেখলেন যা আমার কাছে বলতেই হবে। রাজা কৃষ্ণচন্দ্র একটু নড়ে চড়ে সিংহাসনে গ্যাঁট হয়ে বসে এবার বলতে শুরু করলেন, শোনো গোপাল, কাল রাত্রে আমি স্বপ্ন দেখলাম তুমি আর আমি কোনো এক অজানা অচেনা দেশে বেড়াতে গিয়েছি।
ধারে কাছে জনমানবের চিহ্নও নেই। দুধারে দুটো পুকুর, আর তাদের মাঝখান দিয়ে একটি সরু রাস্তা চলে গেছে। পুকুর দুটোর মধ্যে একটি ক্ষীরের আর অন্যটি গুয়ের। পুকুর দুটোর মাঝখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি হঠাৎ পা হড়কে ক্ষীরের পুকুরটিতে পড়ে গেলাম, আর একটু বাদেই দেখলাম তুমিও পা পিছলে পড়ে গেলে। তবে তুমি পড়েছ গুয়ের পুকুরটিতে। ব্যাস, ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল। কি আজব এক স্বপ্ন দেখলাম, বলো দেখি গোপাল। রাজা কৃষ্ণচন্দ্রের মুখে অদ্ভুত স্বপ্নের কথা শুনে উপস্থিত পারিষদরা সরবে হেসে উঠলেন। রাজা কৃষ্ণচন্দ্র ভাবলেন, এতদিনে গোপালকে বেশ জব্দ করা গেল। কিন্তু গোপাল মুখ বুজে মার খাবার পাত্র নয়। সে বলল, মহারাজ, আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। আপনার কাছে স্বপ্নের বৃত্তান্ত না বলা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না, তাই সকালবেলায় আপনার কাছে ছুটে আসতে হলো। তুমিও স্বপ্ন দেখেছ গোপাল? মহারাজ, আপনি যেটুকু দেখেছেন আমিও তাই দেখেছি। তবে আমার ঘুম আপনার চেয়ে আরেকটু দেরিতে ভেঙেছে বলে আমি আপনার চেয়ে কিছুটা বেশিই দেখেছি। আমার চেয়ে বেশি দেখেছ? কি দেখেছ বলো তো গোপাল? আপনি যে ক্ষীরের পুকুরে এবং আমি গুয়ের পুকুরে পড়ে গেছি তা অবশ্য আমিও দেখেছি। আমি এরপর যেটুকু দেখেছি তা স্রেফ গা চাটাচাটির ব্যাপার মহারাজ। রাজা কৃষ্ণচন্দ্র ভুরু কুঁচকে বলে উঠলেন, গা চাটাচাটির ব্যাপার? সে আবার কি? কি বলতে চাইছো খোলসা করে বলো গোপাল। মহারাজ, আপনি ক্ষীরের পুকুর আর আমি গুয়ের পুকুর থেকে তো উঠে এলাম। এবার আমাদের সামনে সবচেয়ে বড় সমস্যা দেখা দিল পরিষ্কার হওয়ার ব্যাপার নিয়ে। ধারে কাছে কোনো জলাশয় নেই যেখানে গিয়ে ধুয়ে মুছে পরিষ্কার হওয়া যেতে পারে। এখন উপায়? আপনি মুশকিল আসানের ব্যবস্থা বের করে ফেললেন। বললেন, গোপাল, এক কাজ করা যাক, আমরা পরস্পরের গা চেটে পরিষ্কার হয়ে নিই। আমি এক কথাতেই রাজি হয়ে গেলাম। ব্যাস, আপনি সঙ্গে সঙ্গে আমার গা চাটতে লেগে গেলেন। আমিও আপনার গা চেটে পরিষ্কার করতে শুরু করলাম। ঠিক তখনই আমার ঘুম চটে গেল। হুড়মুড় করে বিছানায় উঠে বসলাম। গোপালকে জব্দ করা তো দূরের কথা, রাজা কৃষ্ণচন্দ্র নিজেই লজ্জায় মুখ লুকোবার জায়গা পেলেন না। আর পারিষদরা গোপালের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলেন। আজকে শুনলেন দুটো গল্প গোপাল ভাঁড়ের। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।